জি 24 ঘন্টায় 5 কাহিনী আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আগামীকাল আরজি করে রায়দান, তবে তার আগে নতুন করে চিকিৎসক এবং শাসক শিবিরের মধ্যে একটা সংঘাতের আবহ, এবং এই জায়গা থেকে একগুচ্ছ প্রশ্ন উঠছে, যে প্রশ্ন করছেন সাধারণ মানুষ, যেখানে এই যে সংঘাত চিকিৎসক এবং শাসকের মধ্যে চলছে নতুন করে, যেখানে গাফিলতির অভিযোগে মেদিনীপুর প্রসূতি কাণ্ডে সাসপেন্ডেড হয়েছেন অন্তত 12 জন চিকিৎসক, তাদেরকে সাসপেন্ড করা হয়েছে, তার মধ্যে 6 জন জুনিয়র চিকিৎসক। আর এই সাসপেনশনের প্রতিবাদে মেদিনীপুর মেডিকেলে কর্মবিরতি, আংশিক কর্মবিরতি জুনিয়র চিকিৎসক। ফের শাসক এবং চিকিৎসকদের মধ্যে সংঘাতের বিষয়টা একেবারে স্পষ্ট হয়ে উঠেছে, এবং এর জেরে সাধারণ মানুষ তাদের ভোগান্তি কিন্তু রয়েছে এখনো পর্যন্ত। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সাধারণ মানুষের ভোগান্তি এর দায় কার? শাসক এবং চিকিৎসকদের মধ্যে যদি তরজা হয়, তার দায় কেন নেবে সাধারণ মানুষ? এই নিয়ে আলোচনা করবো আজকের 5 কাহিনী। আমাদের সঙ্গে যারা রয়েছেন, শুরুতেই আপনাদের সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন বিজেপির তন্ময় মুখোপাধ্যায়, আমাদের সঙ্গে রয়েছেন সিপিএম অতনু চ্যাটার্জি, অধ্যাপক বিশ্বজিৎ দাস রয়েছেন আমাদের সঙ্গে চিকিৎসক তাপস ফ্রান্সিস বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। কসাই জবাই করে প্রকাশ্য দিবালোকে, তোমার আছে ক্লিনিক আর চেম্বার ও ডাক্তার। এটা অস্বীকার করে লাভ নেই, গড়পড়তা বাঙালির এই ভাবনাই ছিল এতদিন। আর এটাও অস্বীকার করে লাভ নেই, আরজি করের ঘটনার পর অনেকেই এই ভাবনা ঘুরে গিয়েছে 180 ডিগ্রি। তারা চিকিৎসকদের সমস্যা নিয়েও জেনেছেন, ভেবেছেন, পাশে থেকেছেন। সাধারণ মানুষের যখন সহানুভূতির এই পিংপং বল দশা, তখন গোত্তা খেয়ে পড়েছে আরজি কর আন্দোলন, উপনির্বাচনে 6 শাসক দলের, তারপর প্রসূতি মৃত্যুর মতো মর্মান্তিক ঘটনা। বিষাক্ত স্যালাইন নিয়ে যখন ক্ষোভ বিক্ষোভের একটা হাওয়া বইতে শুরু করেছে, তখন চিকিৎসকদের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ সামনে এনেছে শাসক দল। স্বাস্থ্য দপ্তরের গাফিলতির দায়ে চিকিৎসকদের ওপরে চাপিয়ে দেয়া হচ্ছে। আরজি কর আন্দোলনের কারণে আশফাকুল্লাহ নাইয়ের মতো আন্দোলনকারীদের হেনস্থা করা হচ্ছে, এই সমস্ত অভিযোগ তুলে নতুন করে সুর চড়াচ্ছেন চিকিৎসকরা। মেদিনীপুর মেডিকেল কলেজে আংশিক কর্মবিরতি চলছে। প্রশ্ন হচ্ছে, চিকিৎসক আর শাসকের এই তরজায় আসলে তো সমস্যায় পড়ছেন সাধারণ মানুষ। মামনি রুইদাসরা কোনো রাজনীতি বোঝেন না, তারা সরকার চিকিৎসকদের ভরসায় ভালো থাকতে চান শুধু। কিন্তু ভালো থাকা যাচ্ছে কোথায়? কেন সরকার আর চিকিৎসকদের এই তরজার বলি হবে সাধারণ মানুষ? এর দায় কার? সরকারি হাসপাতালের ওপর প্রবলভাবে নির্ভরশীল প্রান্তিক মানুষগুলোর কথা ভাববেন কারা? তবে কাল আরজি কর মামলার রায়ের পরে সংঘাতের আবহ কি আরো বাড়লে কি হবে আমাদের? কোথায় যাব আমরা? এ তরজার শেষ কোথায়? এই প্রশ্নই খুঁজবো আজকে 5 কাহিনী। আমি শুরুতেই ডক্টর বিশ্বাসের কাছে যাব। ডক্টর বিশ্বাস, আপনারাও বুঝতে পারছেন যে তরজা কোন পর্যায়ে যাচ্ছে। আপনার বিরুদ্ধেও নির্দিষ্টভাবে আজকে একটা অভিযোগ উঠেছে, কি বলবেন? হ্যাঁ, ধন্যবাদ। আপনার কাছ থেকে জানতে পারলাম যে আমার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে, এবং সেটা হলো মেডিকেল কাউন্সিল থেকে। যদিও আমি এখনো চিঠিটা পাইনি। মেডিকেল কাউন্সিল একটা চিঠি দিয়েছে আমার কোয়ালিফিকেশনস নিয়ে, এবং আমি চিঠিটা পেলে আমি সেটা জবাব দিতে পারবো। আমি একটু নির্দিষ্টভাবে দর্শকদের জন্য বলে দিই, আশফাকুল্লাহ নাইয়া বা ডক্টর বিশ্বাস নির্দিষ্টভাবে অভিযোগ উঠেছে, যা আপনাদের ডিগ্রি, সেই ডিগ্রির থেকে বাড়িয়ে চড়িয়ে সেই ডিগ্রি আপনারা দেখাচ্ছেন এবং প্র্যাকটিস করছেন। হ্যাঁ, ডক্টর বিশ্বাস বলুন। আচ্ছা, আমার ডিগ্রিতে লিখেছে আমি FRCS, আমার ডিগ্রিতে যেটা মেডিকেল কাউন্সিলে আছে সেটা হচ্ছে MBBS এবং FRCS এডিনবরো। আমি শুধু আমার একটু ব্যাকগ্রাউন্ডে দিই। আমি প্রায় 22-23 বছর আমি ইংল্যান্ডে এবং আয়ারল্যান্ডে, বেশিরভাগটা আয়ারল্যান্ডে আমি কাজ করেছি, এবং ওখানে আমি কনসালটেন্ট সার্জন ছিলাম। এবং ওরা যেটা কোয়ালিফিকেশন আমার অ্যাকসেপ্ট করেছে সেটা হচ্ছে এখানে লেখা আছে, দেখুন, রয়্যাল কলেজ অফ সার্জনস এডিনবরো। এইটা হলো আমার FRCS, রয়্যাল কলেজ অফ সার্জনস আয়ারল্যান্ড। পরিষ্কার ভাবে লেখা আছে, দর্শকদের দেখানোর জন্য এটা দেখতে পারেন। এটা হচ্ছে রয়্যাল কলেজ অফ সার্জনস আয়ারল্যান্ড। আর শুধু তা নয়, এটা আমার ওখানকার মাস্টার্স ডিগ্রি, যেটা আমি আয়ারল্যান্ডের, এটা আমার মাস্টার্স ডিগ্রি আয়ারল্যান্ডের। না ডক্টর বিশ্বাস, তাহলে কেন এই অভিযোগ উঠছে বলে আপনার মনে হয়? কেন এই অভিযোগ তোলা? শুধু তা নয়,
এটা এটা একটা ভিনজেক্টিভ অ্যাটিটিউড, কারণ আমি অভয়া মুভমেন্টে সারাক্ষণ ছিলাম এবং আমি অভয়া মুভমেন্টের সাথে ছিলাম। আমরা চেয়েছিলাম জাস্টিস অভয়ার জন্য, এবং সেহেতু এইটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হচ্ছে, আমি এই কোটরি which comprises of Dr. Sudipto Ray, Dr. অভিক দে, বিরূপাক্ষ বিশ্বাস, এই সুশান্ত রায়, এদের বিরুদ্ধে আমি লড়েছিলাম এই মেডিকেল কাউন্সিল ইলেকশনে, এবং আমরা জিততে এই মানস চক্রবর্তী যিনি রেজিস্ট্রার, উনি ওটা একটা এক্সট্রা ক্রস দেওয়ার ব্যবস্থা করিয়ে আমাদের হারিয়েছিল, আমাদের প্যানেলকে, এবং জালিয়াতি করে। এবং যেহেতু আমি দাঁড়িয়েছিলাম, সেহেতু সেই ভিনডিকটিভ অ্যাটিটিউড নিয়ে এটা করেছে। আচ্ছা, আমি আসবো ডক্টর বিশ্বাস আপনার কাছে। আমি মেডিকেল কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল আমি আসবো। আমি তন্ময়দার কাছে। তন্ময়দা, কি মনে হয়, মানে আপনারাও বিভিন্ন সময় চিকিৎসকদের আন্দোলন নিয়ে সমালোচনা করেছেন, পাশে থেকেছেন উভয়, এই যে এখন যে বিষয়টা নতুন করে আবার শুরু হয়েছে, নতুন করে একটা সংঘাতের আবহ, এই বিষয়টার শেষ কোথায় তন্ময়দা? এই তো মানে সাধারণ মানুষই সমস্যায় পড়ছেন। মুশকিল হলো কি জানেন, যেখানে সরকার সংঘাতে যেতে চায় সেটা আপনি আটকাতে পারবেন না। সরকার তো বলছে চিকিৎসক সংঘাতে যাচ্ছে। আমি বলে দিচ্ছি, এবার আপনাকে বলে দিই, ফ্যাক্টসগুলো বললেই হয়ে যাবে। একটি হাসপাতালে 5 জন প্রসূতি অসুস্থ হয়ে পড়েন সিজারিয়ান সেকশনের পরে, একজন প্রসূতির মৃত্যু হয়, আর এখনো 3 জন এখনো তাদের জীবন নিয়ে লড়াই করছেন। তো এতে প্রশ্ন আসে যে একটা স্যালাইন, সেটা কন্টামিনেটেড, জীবাণু যুক্ত, জীবাণুতে ভর্তি, সেই স্যালাইন দেওয়ার জন্য এটা হয়েছে। আচ্ছা, সেই স্যালাইন নিয়ে বিভিন্ন সময় অভিযোগ এসছে, সরকার কোনো তদন্ত তো দূরে থাক, অভিযোগগুলোর কোনো গুরুত্বও দেয়নি। যখন মার্চ মাস 2024, আজ থেকে 10 মাস আগে কর্ণাটক সরকার সেই কোম্পানিকে ব্ল্যাকলিস্ট করলো, তারপরেও সরকার যখন, আমাদের সরকার 10ই ডিসেম্বর প্রোডাকশন বন্ধ করলো, কারণ তাদেরও মনে হয়েছে যে এই কোম্পানির হচ্ছে স্যালাইনটা হয়তো ঠিক মতো নাও হতে পারে, প্রোডাকশনটা বন্ধ করলো। কিন্তু দুঃখের বিষয়, হাসপাতালগুলোতে রোগীদের সেই স্যালাইন দিয়ে যাওয়া হলো। আর এইটা থেকে নজর ঘোরানোর জন্যে তারা এখন কি হয়েছে না, জুনিয়র ডাক্তার, সিনিয়র ডাক্তার, কার কত ঘন্টার কাজ, কে ছিল না কে ছিল, এইগুলো করছেন। আচ্ছা, তারা তো সব আপনাদেরই কর্মী, সরকারি কর্মী, তো তারা যদি কাজ না করে, কাজ কোথায় করা দরকার সেটা আপনারা বুঝবেন। আজকে সব্যসাচী, তুমি এখানে জি24 ঘন্টা আছো, তুমি আজকে বাড়িতে থাকবে না এখানে থাকবে, সেটা জি24 ঘন্টা বুঝবে, তাতে আমার কি এসে যায়? আজকে প্রশ্ন হলো, তাহলে এই মৃত্যুটা কেন হয়েছে? ময়না তদন্ত রিপোর্ট বলছে সেপটিক শকে মৃত্যু হয়েছে, আর হচ্ছে সেখানে বলছে না যে ডাক্তারের গাফিলতির জন্য বা ডাক্তাররা অপারেশন ঠিক মতন করেনি বলে মৃত্যু হয়েছে। তাহলে সেখানে সিনিয়র ডাক্তার অপারেশন করলো না জুনিয়র ডাক্তার অপারেশন করলো, সেটা পরের ম্যাটার। আচ্ছা, আমি বিশ্বজিৎদার কাছে। বিশ্বজিৎদা, তার মানে কি এই স্যালাইনের গাফিলতি ঢাকতেই এই সমস্ত বিষয়ের সামনে আনা? অন্তত চিকিৎসকরা তাই বলছেন, বারবার দাবি করছেন। আজকে এই আংশিক কর্মবিরতি কিন্তু সেই প্রতিবাদী, যে তাদের ওপরে একটা দায় চাপিয়ে দেওয়া হচ্ছে, সরকারের ভুলের দায় চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের ওপরে। না দেখো সব্যসাচী, একদমই সেটা নয়। আমি কালকেও তোমার এখানে এসে বলেছি যে আসলে ডাক্তারদের কাজ তো ডাক্তারি করা, ডাক্তাররা ডাক্তারির থেকে বেশি রাজনীতি করেন। এবং কেন রাজনীতি করেন, একটা স্বাভাবিক বিষয়কে অযথা জটিল করছেন। হ্যাঁ, যদি বিষাক্ত স্যালাইনের জন্য হয়, তার তদন্ত হয়ে যে কাজ করছে তাদের শাস্তি হবে। এক্ষেত্রে সরকার বা প্রশাসনের কোনো বক্তব্য বা তাদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ্যে আসবে। কিন্তু যেটা প্রকাশ্যে এলো সেটাকে কমব্যাট করার জন্যে ডাক্তাররা ক্রমাগত লড়াই করে যাচ্ছেন। যার অপারেশন করার কথা ছিল সে সেই মুহূর্তে সেখানে ছিল না। আমি বুঝতে পারছি না একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে এটা মেনে নিতে কি অসুবিধা যে দায়িত্বে গাফিলতি হয়েছে। আর যদি শুধু স্যালাইনের জন্যই হয়, আমি কিন্তু এখনও বলছি যে আমি বিশেষজ্ঞ বা চিকিৎসক নই, কিন্তু শুধু স্যালাইনের জন্য হলে শুধুমাত্র ওই 1C ওয়ার্ডে ওই স্যালাইনগুলো ব্যবহার করা হয়েছে এমন তো নয়, সব জায়গায় স্যালাইনগুলো ব্যবহার করা হয়েছে। সুতরাং সেটা তদন্ত করে যা প্রমাণিত হবে শাস্তি হবে। কিন্তু যে ডাক্তাররা যে গাফিলতি করলেন, যে 12 জনকে আজকে শোকজ এবং সাসপেন্ড করা হলো,
তাদের গাফিলতির দায় তো ডাক্তারদের নিতে হবে। একজন ডাক্তার অন্যায় করবেন আর এসে সব দায়টা প্রশাসনের উপরে, সরকারের উপরে চাপিয়ে দিলে, আচ্ছা ওই অপারেশন থিয়েটারে কি প্রশাসকরা যায়? সেখানে কি কোনো মন্ত্রী যায়, নেতা যায়? তারা গিয়ে কি অপারেশন করে? সুতরাং ডাক্তারদের কাজে ডাক্তাররা গাফিলতি করছে, সেটা প্রমাণিত হচ্ছে। এমনকি এই মামলা মানে এই ঘটনা যদি আদালত পর্যন্ত গড়ায়, যে দুজন নার্স জবানবন্দি দিয়েছেন, বয়ান দিয়েছেন, তাদের ভিডিও পর্যন্ত প্রকাশ করা হবে। আমি চাই যে এগুলো প্রকাশ্যে আসুক, যে স্যালাইন কাণ্ডে যদি বিষাক্ত স্যালাইন থাকে, যারা যুক্ত আছে তাদেরই শাস্তি হোক, এবং যে ডাক্তাররা নিজের দায়িত্ব পালন না করে মানুষের জীবন নিয়ে ছেলেখেলা করলো। একজনের মৃত্যুর পরে সরকারি হাসপাতালে ময়নাতদন্ত হয়েছে, সেই ময়নাতদন্ত রিপোর্টে বলেছে সেপটিক শকে মারা গিয়েছে, ও হচ্ছে গাফিলতিতে মারা যায়নি। এবার যদি আপনি বলেন সেই যে সেপসিসটা হলো সেটা কিভাবে হলো, এবার তাতে এই তথ্য খাড়া করা হয়েছে নাকি গাউন নাকি স্টেরিলাইজ ঠিকমতো করা হয়নি। আচ্ছা, গাউনটা যদি স্টেরিলাইজ করা না হয় তার দায়িত্ব হাসপাতালে, সেই গাউন পরে সিনিয়র জুনিয়র যেই থাকতো সে অপারেশন করতো। আর আপনাকে এটা বলে দিলাম, আরে আমিও তো তন্ময়দা তাই বলছি, সেই দায়িত্ব হচ্ছে একদম যারা হসপিটালে যেসব ডাক্তাররা, তারা দেখতে হবে, দায়িত্বটা নিতে হবে। তো ডাক্তারদের কোনো দায়িত্ব নেই, শুধুমাত্র প্রশাসন, শুধুমাত্র সরকার। কতদিন সাধারণ মানুষ এই ন্যারেটিভ বিশ্বাস করবে যে যা ঘটনা ঘটছে শুধুমাত্র প্রশাসনের সরকারের উপর দিয়ে চাপিয়ে দিচ্ছেন? এ কথা আপনি পোস্টমর্টম রিপোর্টটা দেখুন। আচ্ছা, আসবো অতনু। বিষয়টা একদম সঠিক বললেন যে ওটিতে তো আর প্রশাসন যায় না, ওটিতে প্রশাসন যায় না, আংশিক সত্যি, বাট সত্যিও ওটিতে প্রশাসন যায় না, ওটিতে ডাক্তারবাবুরা যান। কিন্তু বিশ্বজিৎদা ভুলে গেছেন ওটিতে ডাক্তারবাবুদের সঙ্গে যে সিরিঞ্জ সহ, স্যালাইন সহ যে সরঞ্জামগুলো যায়, এই সরঞ্জামগুলো, এই জাল স্যালাইন, জাল সিরিঞ্জ, এই সরঞ্জামগুলো সরকারি হাসপাতালে চালানোর টাকা, তার কাটমানি হচ্ছে প্রশাসনের নেতাদের হাতে যায়, তাদের বাড়ির পকেটে যায়, তাদের বাড়ির খাটের তলা থেকে এরকম টাকা পয়সা বের হয়। এ শুধু এর নতুন নয়, আমরা এর বহুবার দেখেছি। আচ্ছা সব্যসাচী, কর্ণাটক সরকার তো বলেছে ঠিক আছে, কর্ণাটক সরকার তো বাইরের রাজ্য। আমার রাজ্যের একজন চিকিৎসক, উত্তরবঙ্গের একজন চিকিৎসক, তিনি চিঠি লিখে রাজ্য সরকারকে জানালেন যে এই কোম্পানির এই স্যালাইনে, এই যে এই ফারিস্তা কোম্পানি যাদের হচ্ছে এই ওয়েস্ট বেঙ্গল ফার্মাসিউটিক্যাল, এদের স্যালাইনে হচ্ছে গাফিলতি রয়েছে, প্রপার পরিমাণে এতে হচ্ছে গিয়ে সেগুলো হাইজেনিক নয়, এগুলো যেন ইউজ না করা হয়। রাজ্য সরকার কি ব্যবস্থা করলো? রাজ্য সরকার ওই অভিযোগকারী চিকিৎসক কাছে বদলির ব্যবস্থা করে দিল, তার বিরুদ্ধে শাস্তির খাড়া নেমে আসলো। ঠিক যেভাবে হচ্ছে প্রতিবাদী ডাক্তারদের উপর হচ্ছে শাস্তির খাড়া নেমে আসছে একটা খুব নির্দিষ্ট। এবং আজকে তো এটা তোমার আমার শুধু কথার কথা না, কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ খুব পরিষ্কার জিজ্ঞেস করেছে রাজ্য সরকারকে যে আপনি এফআইআর করেননি তো মানছি, এতদিন একটা এফআইআর করতেন, একটা নোটিশ করেছেন ফার্মাসিউটিক্যাল কোম্পানিটাকে? রাজ্যের রেজি বলছেন না, আমরা নোটিশ করিনি, আমরা শুধুমাত্র তাদেরকে উৎপাদন বন্ধ করতে বলি, তাদেরগুলোকে ব্যান করেছি। আচ্ছা, আজকে যদি এই স্যালাইনে কোনো গাফিলতি না থাকতো, এই স্যালাইন যদি বিষাক্ত না হতো, রাজ্য সরকার বন্ধ করলো কেন স্যালাইন? রাজ্য সরকার তো বলতে হতো স্যালাইন চালু থাকুক। রাজ্য সরকার স্যালাইনও বন্ধ করবে, আবার দোষ দেবে হচ্ছে ডাক্তারদের উপর। তুমি দেখবে সবরে যে সিআইডি তদন্ত না কী সব এই মকারি শুরু করার সাথে সাথে রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি আবার ঘটনাচক্রে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ পুলিশ সিআইডি যার আন্ডারে, তিনি সরাসরি প্রেস মিট করে বলে দিচ্ছেন অমুক 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 ডাক্তার দায়ী। আচ্ছা সব্যসাচী, তোমার কি মনে হয় যে এই প্রেস মিটের পরে সিআইডির কোন অফিসারের ঘাড়ে কটা মাথা আছে ওই ডাক্তারবাবুদের ছেড়ে হচ্ছে ফার্মাসিউটিক্যাল কোম্পানিকে ধরবে? আসলে ফার্মাসিউটিক্যাল কোম্পানির থেকে কোটি কোটি টাকা ঘুরপথে কাটমানি হয়ে তৃণমূলের নেতাদের কাছে এসেছে, 75-25 ভাগ হিসেবে ভাগ হয়েছে। তাই জন্য ফার্মাসিউটিক্যাল কোম্পানির পক্ষে সরকার দাঁড়িয়েছে। এই সরকার বরাবর দুর্নীতির পক্ষে দাঁড়ায়, দুর্নীতিগ্রস্তদের পক্ষে দাঁড়ায় এবং ভিকটিমদের পক্ষে দাঁড়ায়। এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো এই ধরনের স্যালাইন এগুলোকে যে টেস্ট প্রপার করে না, এই গরিব মানুষদেরকে গিনিপিগের মতো সরকারি হাসপাতালে তাদের উপর টেস্টিং হচ্ছে এই স্যালাইনের। একদম রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, রাজ্যের স্বাস্থ্য সচিব দুজনকে শাস্তির আওতায় আনা উচিত। না কিন্তু ডক্টর বিশ্বাস, আমরা গত কয়েকদিনে দেখেছি হইচই হলেই তবে এই বিষয়গুলো সামনে আসছে। সাধারণ মানুষ তো প্রশ্ন তুলতেই পারে, এটা তো আজকে থেকে হচ্ছে না। যদি স্যালাইন নিয়ে কোনো সমস্যা হয়, এই সমস্যা ধারাবাহিকভাবে চলেছে। যদি এটাও ধরে নেওয়া যায় 2015 সালে একজন চিকিৎসক তিনি প্রতিবাদ করেছিলেন, তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, তারপর এতগুলো বছর এই স্যালাইনে নিশ্চয়ই অনেক মৃত্যু হয়েছে, হইচই হলো না কেন? হ্যালো, হ্যাঁ বলছি হলো না এই কারণে। হ্যালো, হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ বলছি হলো না এই কারণে আমরা যখন প্রতিবাদ করেছি তাদের ট্রান্সফার করে দিয়েছে,
বা তাদের উপরে তাদের আগেনস্টে মানে কমিশন বসিয়েছে, মানে কমিশন বলতে একটা ইনভেস্টিগেশন বসিয়েছে, এইগুলো হয়েছে। যারা সরকারি কাজ করে তারা কি করতে কেন আর বারে বারে এই হতে যাবে, এই প্রবলেমটা ওরা ফেস করতে যাবে? তাই জন্য সরকারি ডাক্তাররা না কে ট্রান্সফার নিতে চায়, কে কে বারে বারে ট্রান্সফার হতে চাইবে, এইভাবে মানে কে মানে এই রিস্কটা নিতে চাইবে? হ্যাঁ, প্রাইভেট ডাক্তাররা তারাও বলতে পারতো, কিন্তু হ্যাঁ প্রাইভেট ডাক্তাররা যেখানে তারা তো আর এই সংস্থাগুলো থেকে কাটমানি নিয়ে তাদের প্রাইভেট হসপিটালে তো আর নেওয়া হয় না, সেই জন্যই প্রাইভেট ডাক্তারদের কোনো অসুবিধা হয়নি। সরকারি ডাক্তাররা শুধু এই ভয়ে যে এই এরা আলটিমেটলি এদের না তাহলে আপনি পরিষ্কারভাবে প্রাইভেট প্র্যাকটিস করা চিকিৎসক এবং সরকারি চিকিৎসকদের মধ্যে একটা ফারাক করছেন। হ্যাঁ, এটা তো ফারাক আছে। আমি এই ফারাকটাতেই আসবো, আমি আসবো ডক্টর বিশ্বাস, আপনার কাছে আসবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। আসফাকুল্লাহ নাইয়ার কথা শুরুতে বললাম, সেখানে আসফাকুল্লাহ নাইয়াকে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানার পুলিশ নোটিশ দিয়েছে। চলতি সপ্তাহে আসফাকুল্লাহকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ, এমনই খবর পাওয়া যাচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে নিজেকে ইএনটি বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে দাবি করেছেন। গতকালই আসফাকুল্লাহর কাকদ্বীপের বাড়িতে বিধাননগর পুলিশের একটি দল যায় এবং তা নিয়ে জুনিয়র চিকিৎসকদের মধ্যে একটা তীব্র প্রতিক্রিয়া দেখা যায়। গোটা বিষয়টা নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন তিনি। নান্টু হাজরা রয়েছেন এখনো পর্যন্ত, এই নিয়ে কি আপডেট পাওয়া যাচ্ছে পুলিশের তরফ থেকে, আর কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে নান্টুর কাছ থেকে জানবো। এবং নান্টুর কাছ থেকে এটাও জানবো, নান্টু আজকে বিধাননগর পুলিশ কমিশনারেটে তো জুনিয়র চিকিৎসকদের যাওয়ারও কথা রয়েছে। দেখে একেবারেই জুনিয়র চিকিৎসক তারা কিন্তু বিধাননগর কমিশনার, সেই কমিশনারেটে তারা আসবেন এবং তারা এখানে বিক্ষোভ দেখাবেন। তার কারণ আসফাকুল্লাহ নাইয়া তাকে তার বাড়িতে গতকালকে তল্লাশি অভিযান করা হয়, চালানো হয় বিধাননগর পুলিশের তরফ থেকে, এবং সেখানে দাঁড়িয়ে আসফাকুল্লাহ নাইয়ার যেটা বক্তব্য এবং তার পাশাপাশি ডাক্তারদের যেটা বক্তব্য, যেহেতু আরজিকর হাসপাতালের যে ঘটনা, সেই ঘটনার আন্দোলনের সাথে যুক্ত রয়েছে এবং প্রথম সারির বলা যেতে পারে আন্দোলনের, সেখানে দাঁড়িয়ে তাকে ফাঁসানো হচ্ছে এমনটাই অভিযোগ আসছিল। এবং আজকে তোমাকে এই মুহূর্তে জানিয়ে রাখি যে আসফাকুল্লাহ নাইয়াকে কিন্তু বিধাননগর কমিশনারেটের ইলেকট্রনিক্স কমপ্লেক্স পুলিশ স্টেশনের তরফ থেকে তাকে নোটিশ করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে চায়। তার কারণ পুলিশ সূত্রে যেটা খবর, কয়েকদিন আগেই একটি অভিযোগ আসে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় যে আসফাকুল্লাহ নাইয়া যে MS ENT পরিচয় দিয়ে তিনি বিভিন্ন জায়গায় তিনি প্র্যাকটিস করছেন, সেখানে দাঁড়িয়ে তিনি MBBS বটে, তবে তিনি MS বা ENT সেটা নিয়ে পড়াশোনা করছেন, কিন্তু তিনি এখনও ডিগ্রি পাননি। এই অভিযোগ আসার পরে পুলিশের তরফ থেকে একটি FIR করা হয় এবং তার তদন্তের স্বার্থে গতকালই আমরা দেখেছি তার বাড়িতে ভোরবেলায় তল্লাশি অভিযান চালানো হয় এবং আজকে কিছুক্ষণ আগে আসফাকুল্লাহ নাইয়া তাকে কিন্তু নোটিশ করা হয়েছে এবং মূলত এই বিষয় নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। এবং সেই কারণে এই যে চলতি সপ্তাহ যেটা চলছে, এবার সেই চলতি সপ্তাহে তাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় তাকে আসতে হবে এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এই বিষয় নিয়ে, এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। এবং অন্যদিকে বিধাননগর কমিশনারেট, সেই কমিশনারেটে আজকে যে ঘেরাও রয়েছে জুনিয়র ডাক্তারদের, সেখানে আসফাকুল্লাহ নাইয়া তারও কিন্তু আসার কথা রয়েছে এবং তার পাশাপাশি জুনিয়র চিকিৎসক তারাও কিন্তু আসবেন। তবে এই মুহূর্তে যেটা সবথেকে বড় খবর যে আসফাকুল্লাহ নাইয়া তাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পক্ষ থেকে জিজ্ঞাসাবাদের জন্য ইতিমধ্যেই তাকে কিন্তু নোটিশ পাঠানো হয়েছে। একদমই নান্টু, তোমার কাছে আবারও আমি যাব। যে মুহূর্তে জুনিয়র ডাক্তাররা তারা বিধাননগর পুলিশ কমিশনারেটে যাবেন এবং সেখানে তাদের কি বক্তব্য আসে, আমরা আসফাকুল্লাহ নাইয়ার সঙ্গেও যোগাযোগ করার অবশ্যই চেষ্টা করব। ডাক্তার বিশ্বাস, আপনার মতোই ঠিক অভিযোগ আসফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধেও? এগুলো ভিন্ডিকটিভ অ্যাটিটিউড, পুরোপুরি ভিন্ডিকটিভ অ্যাটিটিউড। আমার মনে হয় না আসফাকুল্লাহ নাইয়া ওখানে মানে স্পেশালিস্ট হিসাবে ওখানে প্র্যাকটিস করছে। আর এখানকার আমাদের মেডিকেল কাউন্সিল যিনি আছেন রেজিস্ট্রার, তার নাম হলো মানস চক্রবর্তী, আর তার চেয়ারম্যানকে ডক্টর সুদীপ্ত রায়। এবং সুদীপ্ত রায়কে, যার বাড়িতে 19 ঘন্টা ধরে CBI তল্লাশি করেছে, 19 ঘন্টা ধরে, উনি আরজিকর আর কেস চেয়ারম্যান ছিলেন, মেডিকেল কলেজে আর কেস চেয়ারম্যান ছিলেন। অনেক অভিযোগ উঠেছে, শুনছিলাম তখন প্রেসে, আপনাদের কাছ থেকে শুনছিলাম যে অনেক ইনস্ট্রুমেন্টস এবং অনেক কিছু ওনার বাড়িতে পাচার হয়েছে, ওনার নার্সিংহোমে পাচার হয়েছিল। যাক, আমি জানি না কতটুকু সত্য ব্যাপারগুলো, কিন্তু এগুলো শুনলাম। তাহলে তার এগেনস্টে মানে এরা কেন করছে, তাহলে এটা খুবই পরিষ্কার, খুবই পরিষ্কার
আর একটা বলি, এই মানস চক্রবর্তী, এইটা দেখুন রিসিট, ডেটটা একটু নোটিস করুন, 2017-তে আমি FRCS আয়ারল্যান্ডের রেকগনিশন মানে আচ্ছা ডক্টর বিশ্বাস, আমি একটু আপনাকে থামাচ্ছি, আমি আপনার কাছে আবারও আসবো। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন ডক্টর আসফাকুল্লাহ নাইয়া। আমি ডক্টর নাইয়ার কাছে আসবো। ডক্টর নাইয়া, বোধ হয় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। আমি ডক্টর নাইয়া, আমার কথা শোনা যাচ্ছে? না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করবো। আর ডক্টর বিশ্বাস যেটা বলছিলেন, আপনাকে আটকালাম। হ্যাঁ, এইটাতে দেখুন ডেট 2017-তে আমি 5,000 টাকা দিয়েছিলাম ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে, এবং এটা এক্সট্রা কোয়ালিফিকেশন, অ্যাডিশনাল কোয়ালিফিকেশন FRCS আয়ারল্যান্ডটা নথিভুক্ত করার জন্য। কারণ আপনি যদি ন্যাশনাল মেডিকেল কাউন্সিল, যেটা আমাদের অল ইন্ডিয়া বডি, যেটা তার যদি আপনি সাইটে যান, আপনি এই সেকেন্ড শিডিউলে যাবেন, দেখবেন ওখানে FRCS আয়ারল্যান্ড রেকগনাইজড পোস্ট গ্রাজুয়েট কোয়ালিফিকেশন লেখা আছে খুব ক্লিয়ারলি। সেটা আমি এনাদের বলেছিলাম যে এটা আমার অ্যাডিশনাল কোয়ালিফিকেশন। আচ্ছা, আমি আসবো ডক্টর বিশ্বাস আপনার কাছে আবারও। আমরা আসফাকুল্লাহ নাইয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবো। আমার একটা বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর অবশ্যই যে বিষয়টা আমরা খুঁজতে চাইবো, বিশেষ করে আমি তন্ময়দার কাছে অবশ্যই যেটা জানতে চাইবো, এই যে মেদিনীপুর মেডিকেলে যে অভিযোগটা উঠেছে, অন ডিউটি থাকা সত্ত্বেও তিনি অন্য কোথাও গিয়ে প্র্যাকটিস করেছেন, এটা তো হয় না তা না। সেই সময় যে হয়েছিল এমনটা রাজ্য সরকার দাবি করছে, এত বড় মিথ্যে দাবি করবেন তন্ময়দা? রাজ্য সরকার তো, আমি আসবো আপনার কাছে, উত্তরে আসবো। আর এই যে গাফিলতির অভিযোগ, এটাও কি এত বড় মিথ্যে দাবি করা হবে তন্ময়দা? আমি আসবো আপনার কাছে, উত্তর নেই, কথা বিরোধী পক্ষ। আমি প্রথমে তন্ময়, আচ্ছা আসফাকুল্লাহ নাইয়াকে আমরা আবারও টেলিফোনে পেয়ে গেছি। ডক্টর নাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। ডক্টর নাইয়া, আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠেছে, পুলিশ নোটিশ পাঠিয়েছে, এটা কি সত্যি? হ্যাঁ, নোটিশ পাঠিয়েছে এবং দেখা করতে বলেছে। এই অভিযোগটা কি সত্যি? অভিযোগটা সত্যি কি করে বুঝবো? অভিযোগ তো অভিযোগই হয়, এবং সেটা আপনার অভিযোগের কি অভিযোগ সেটা তো এখনো পাইনি হাতে। না, আপনি ডিগ্রি পানিয়ে MS-NT বলে লিখে আপনি প্র্যাকটিস করছেন, এটা সত্যি? না না না, এটা সত্যি নয়, এটা একটা অভিযোগ। আপনাকে বলতে হবে কিছু অভিযোগ থাকে, কিছু ফ্যাক্ট থাকে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ ডেকেছে, সেটা সঠিক কিনা সেটাই তদন্ত হচ্ছে। না কিন্তু একদম ডাক্তার নাই, একদম শূন্য থেকে একটা অভিযোগ আপনার বিরুদ্ধে এরকম ভাবে করে দিল পুলিশ? অভিযোগ পুলিশ তো করে না, পুলিশ কার বিরুদ্ধে অভিযোগ করে? আচ্ছা, অভিযোগকারী অন্য কেউ হয়, যারা আপনার অপোজিশনে দাঁড়িয়ে থাকে তারাই অভিযোগ করে। আচ্ছা, তো আরজি করেই আছি, পিজিটি আরজি করে পরীক্ষা দিয়েও দিয়েছি, MS ডিগ্রি পাস করলে কদিন পরেই বেরিয়ে যাবে। তো এই বিতর্কটা অতটা গুরুত্ব দিচ্ছি না, পুলিশ দেখেছে, অবশ্যই দেখা করবো। আচ্ছা, কেন করা হচ্ছে বলে আপনার এটা মনে হচ্ছে? কেন করা হচ্ছে? এই একটা অভয়ার মতো এত বড় একটা আন্দোলন হলো, একটা তো হবেই না একটা কিছু। আজকে আপনারা যাচ্ছেন বিধাননগর কমিশনারেটে? আমি তো যাইনি, আমার বন্ধুরা গিয়েছেন এবং যারা যাওয়ার তারা গিয়েছেন। আচ্ছা, ডক্টর নাইয়া, একটা প্রশ্ন আপনাকে করতে চাইবো। মেদিনীপুর মেডিকেল কলেজের চিকিৎসার যে গাফিলতির অভিযোগ উঠেছে, আপনারা এই দাবিটা কেন করছেন যে এটা, এই অভিযোগটা তোলা হয়েছে এটাও প্রতিহিংসার জন্য? দেখুন, ব্যাপার হলো যে একটা হেলথ সিস্টেমে বিভিন্ন রকমের বিভিন্ন কারণেই পেশেন্ট বা প্রসূতি যেই হোক মারা যান, যেটা প্রিভেন্ট করা যায় না। কিন্তু কিছু কিছু ডিজিজ আছে যেগুলো হচ্ছে প্রিভেন্টেবল, যেমন এই একটা সিজার করে পেশেন্টকে বাঁচানো যেত। সেখানে ডাক্তার, জুনিয়র ডাক্তার করুক বা সিনিয়র ডাক্তার করুক, এটাতে পেশেন্ট যে মারা গিয়েছে কি যায়নি সেটা পোস্টমর্টম রিপোর্ট বলবে। পোস্টমর্টম রিপোর্ট যখন বলছে যে সার্জিক্যাল প্রসিডিওরে কোনো প্রবলেম ছিল না, তাহলে আমরা এটা মনে করতে পারি যে কোনো রকমের মেডিসিন এবং কজ অফ ডেথ ছিল আপনার সেপসিস। তাহলে সেপসিস কেন হয়? কোনো একটা ইনফেকশন শরীরে ঢোকে, তাহলে ইনফেকশন কোন মেডিসিনে, কোন স্যালাইনে, সেটাই খোঁজার বেশি দায়িত্ব ছিল। সেই জায়গাটা খুঁজলে মনে হয় ভালো। আচ্ছা, অনেক ধন্যবাদ ডক্টর নাইয়া। আমি এই জায়গা থেকে আমি আসবো তোমাদের কাছে পরে। আমি একটু বিশ্বজিৎদার কাছে। বিশ্বজিৎদা, চিকিৎসকরা অন্তত বলছেন পোস্টমর্টম রিপোর্ট যদি সামনে রাখা হয় তাহলে এই গাফিলতির তথ্যের থেকে বিষক্রিয়ায় ওষুধের জেরে, স্যালাইনের জেরে সমস্যা এটা বেশি জোরদার হয়। তাহলে কি করে গাফিলতির বিষয় সামনে আনা হচ্ছে? দেখো, একটা জিনিস মাথায় রাখতে হবে, তার আগে আমি ধন্যবাদ জানাই আশরাফুল্লাহ নাইয়াকে। তিনি সুন্দরভাবে বললেন, সত্যিই তো এই তদন্ত করছে পুলিশ, কিন্তু অভিযোগ জানিয়েছে কেউ। সুতরাং এখানে এটা নিয়ে রাজনীতি করার বা একটা পক্ষ বলবে যে এটা প্রতিহিংসা পরায়ণতা নয়। একটা অভিযোগ উঠেছে, সেই অভিযোগে পুলিশের কাজ তদন্ত করা, পুলিশ ডেকেছে,
এটা নিয়ে নতুন ন্যারেটিভস তৈরি করা শাসকের সঙ্গে ডাক্তারদের। আমরা ছোটোবেলায় তো শিখেছিলাম যে মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ, এখন আমাদের শুনতে হচ্ছে ডাক্তারের প্রতি বিশ্বাস হারানো পাপ, কারণ তারাই আমাদের জীবন দান করে। এইবার আসি যে পোস্টমর্টম রিপোর্টের কথা বারবার বলা হচ্ছে, সেই পোস্টমর্টম রিপোর্টে যে মৃত্যুর কারণটা ব্যাখ্যা করা হয়েছে সেখানে কি কোথাও বলা হয়েছে যে এই স্যালাইন কাণ্ডের জন্য মৃত্যু হয়েছে? যদি সেটা হয়ে থাকে তাহলে যারা স্যালাইনের এইটাকে সমর্থন করছে বা যারা বরাত নিল তাদেরকে তদন্তের মধ্যে এনে তাদেরকে শাস্তি দেওয়া হোক। দ্বিতীয় কথা যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ওই স্যালাইন কি শুধুমাত্র যে 3 জন মানে একজন মারা গেলেন এবং যারা আশঙ্কাজনক তাদেরকে ব্যবহার করা হয়েছিল, নাকি ওই 1C ওয়ার্ডের অন্য যারা রয়েছে তাদের বা অন্যান্য যারা রয়েছে তাদের? আমি খালি এই চিকিৎসা শাস্ত্রে যারা যুক্ত আছেন তাদের কাছে জানতে চাই যে যদি বিষক্রিয়া থাকে তাহলে বিষাক্ত স্যালাইন থাকে, সেটা কি 1-2 জনের উপর কাজ করে, বাকিদের উপর কাজ করে না? কিন্তু এর পাশাপাশি পোস্টমর্টম রিপোর্টের পাশাপাশি যে প্রশ্নটা আগেও হলো যে ডাক্তারদের থাকার কথা ছিল তারা কেন থাকলেন না, সেখানে কেউ কোনো উত্তর দিচ্ছেন না। এইটা তাদের কোনো দায় আছে কি না? খালি সবাই বলছেন না তাদের দায় নেই, শুধুমাত্র ওই স্যালাইন বা প্রশাসক তাদের দায়। আমার খুব স্বাভাবিক একটা প্রশ্ন যে যদি স্যালাইন বিষাক্ত হয় তাহলে তার প্রতিক্রিয়া সব পেশেন্টদের উপর পড়বে এবং যারা এই কাজের সঙ্গে যুক্ত তারা মারাত্মকভাবে অন্যায় করেছে, কোনো রকম শর্তে সেই অন্যায়কে মেনে নেওয়া যায় না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। কিন্তু এর পাশাপাশি যে ডাক্তার বা চিকিৎসক যারা অপারেশন করার কথা ছিল তিনি কেন সেখানে ছিলেন না, তার পরিবর্তে অন্যরা কেন এই কাজ করলেন, তার দায়িত্ব নিতে হবে ডাক্তারদের। এবং যারা আজকে ডাক্তারদের বাঁচাতে চাইছেন তারা এই প্রশ্নের কি উত্তর দেবেন, কার মুখে গিয়ে দাঁড়াবেন, কার সামনে গিয়ে দাঁড়াবেন, কোন আয়নার সামনে গিয়ে দাঁড়াবে? তন্ময়দা টাইম দিয়ে একটু বিশ্বজিৎদাকে বলবো, বিশ্বজিৎদা আপনি তো এরকম ঘটনা শুনেছেন যে ধরুন একজনের বাড়িতে সত্যনারায়ণের সিন্নি হয়েছে, সেই সিন্নি 40 জন গিয়ে খেয়েছে এবং তার মধ্যে 20 জনের দেখবেন একবার বমি বা একবার পায়খানা হয়েছে, হাসপাতালে যেতে হয়নি, আর বাকি 20 জন হাসপাতালে ভর্তি হয়েছে, তার মধ্যে 5 জনের মৃত্যু হয়েছে আর 15 জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে। তাহলে আপনি যে কথা বলছেন ওইভাবে বায়োলজিক্যাল সায়েন্স হয় না, কারণ বায়োলজিক্যাল সায়েন্সে 2+2 4 হতে পারে, 2+2 5ও হতে পারে, 2+2 3ও হতে পারে। কারণ এইটাই যে একটা মানুষের মধ্যে গিয়ে যে এই যে সিন্নি থেকে ইন্টারাক্ট করবে, তো এখন সবাই তো একই পরিমাণ সিন্নি খাবে না, কেউ কম খাবে কেউ বেশি খাবে, তারপরে তার বডিতে একটা রেজিস্ট্যান্স ক্যাপাসিটি থাকে, তার বডি তার ফাইট করবে, তারপরে যে পারলো না সে মারা গেল, যে পারলো সে হাসপাতাল থেকে বেরিয়ে আসলো, আর অনেকে যেতে হলো না। এখানেও তাই হয়েছে। দেখুন যদি আজকে আপনাকে একটা 500 ml স্যালাইন চালানো হয়, দেখবেন কারণ হয়তো 50 ml যাওয়ার পরে একটা রাইগর যেটা বলে কাঁপুনি শুরু হয়ে গেল, না ডাক্তার বললো এখনই বন্ধ করে দিন, নার্সিং স্টাফ এসে বন্ধ করে দিল, আর স্যালাইনটা গেল না। আর অনেকে দেখবেন যে 500 ml চলে যাওয়ার পরে সিমটমটা শুরু হয়, তার শরীরে সমস্ত ইনফেকশনটা ঢুকে গেছে। তো তাদের আবার হচ্ছে এই যে রেজিস্ট্যান্সটা আছে এক একজনের ডিফারেন্ট, তার জন্যই আপনি দেখুন এখানে 5 জন অসুস্থ হলেন, তার মধ্যে 1 জন তো বোধহয় ভালো হয়ে গেছেন, আর 3 জন এখনো বেঁচে আছেন, ফাইট করছেন, আর 1 জন 12 ঘন্টার মধ্যে মারা গেলেন। এইটা হচ্ছে ডাক্তারি শাস্ত্র, এইটা হচ্ছে বায়োলজিক্যাল সায়েন্স। এবার আপনি যদি বলেন যে আরো অন্য কোনো ওয়ার্ডে তারা গেল, তাদেরকে ধরা পড়লো না কেন, আমি আপনাকে বলছি কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী কোনো প্রসূতি মায়ের মৃত্যু হলে তার অডিট করতে হয়, সরকারকে জবাবদিহি করতে হয় কেন মৃত্যু হলো। আজকে আমি যদি ওখানে গিয়ে ভর্তি হতাম, একটা পেটের অপারেশন হতো, ওই স্যালাইন দেওয়া হতো, তারপরে বলা হতো ওনার অপারেশনের পরে ইনফেকশন হয়েছে মারা গেছেন, তার কোনো অডিট হতো না। সুতরাং সেই ডেথগুলো বা যেখানে হচ্ছে জ্বর হচ্ছে, যেখানে অল্প কোনো সিমটমস হচ্ছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে, হয়তো ভালো হয়ে যাচ্ছে, সেগুলো সব আন্ডার রিপোর্টেড, সেগুলো রিপোর্টেড হচ্ছে না। সুতরাং এইটা আপনাকে মাথায় রাখতে হবে। আজকে এইখানে সেই জন্যেই আজকে এইখানে এইটা আমরা বলছি এই কারণেই, আপনি এত কথা বলার আগে শুধু এই প্রশ্নটা উত্তর দিন যে 10ই ডিসেম্বর প্রোডাকশন বন্ধ করে কেন সেই যে বিষাক্ত স্যালাইন দিয়ে যাওয়া হলো। আচ্ছা আমি আসবো, এই উত্তরটা দিন আপনি। আমি আসবো অতনু, আরজি কর মেদিনীপুরের প্রসূতি মৃত্যু, দুটো ক্ষেত্রেই আমরা যদি দেখি শুরুতে একটা ন্যারেটিভ সামনে রাখা হয়েছে। আরজি করে সেটা হচ্ছে এই একদম একটা ধর্ষণ খুন নয়, গণধর্ষণ, অনেকে জড়িত, প্রমাণ লোপাট। কিন্তু দিনের শেষে আমরা আগামীকাল রায় মোটামুটি সবাই একটা আঁচ করতে পারছি কি হতে চলেছে, আমরা জানি না কি হবে, কিন্তু একটা আঁচ অনেকেই করতে পারছি। আমরা সিবিআই বিরুদ্ধে একাংশের ক্ষোভ আছে।
এই ক্ষেত্রেও শুরুতে একটা ন্যারেটিভ সামনে রাখা হলো যে স্যালাইনের কারণে মৃত্যু, তারপরে বেরোলো চিকিৎসার গাফিলতির মৃত্যু সরকারের তরফে দেওয়া হলো। এই রকম যদি পরস্পর বিরোধী প্রত্যেকটা ঘটনায় চিকিৎসা সংক্রান্ত অভিযোগে আসতে থাকে, সাধারণ মানুষ তো কনফিউজড, কার কথা বিশ্বাস করবো আমরা? আরজিকর কাণ্ডের সময় সব্যসাচী প্রথম ন্যারেটিভ বাজারে কে নামিয়েছিল? প্রথম ন্যারেটিভ বাজারে কে নামিয়েছিল? অভয়ার বাড়িতে ফোন করে কে বলেছিল আপনার মেয়ে অসুস্থ, তারপর বলেছিল আপনার মেয়ের ও এই হয়েছে, তারপরে বলা হয়েছে যে সে মারা গেছে। ন্যারেটিভগুলো একের পর এক কে নামিয়েছে? কোন কোন দপ্তরের থেকে? মানে মানুষ, সাধারণ মানুষ বা অভয়ার বাড়ি থেকে তো প্রেস মিট করে মিথ্যে কথা বলা হয়নি। নক্কারজনকভাবে দেখেছি রাজ্য পুলিশ দপ্তরের যারা আধিকারিক তারা প্রেস মিট করে মিথ্যে কথা বলছে। অভিজ্ঞকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসেবে চালানোর চেষ্টা হয়েছে, ছবি ক্রপ করে দেখানো হয়েছে, একের পর এক ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। প্রথম দিন থেকে আরজিকর নিয়ে মিথ্যে কথা রাজ্য সরকার বলেছে। আর যেই সঞ্জয় রায় বা এই একমাত্র সঞ্জয় রায় দোষী হতে পারে, বা যা আগামী দিনে তো তুমি বলছে মানুষ ভাবনা চিন্তা করছে, কারণ স্বাভাবিকভাবে সঞ্জয় রায় ছাড়া আর কারোর বিরুদ্ধে তো সিবিআই পুরো রীতিমতো তাদেরকে ক্লিন চিট দিয়ে বার করিয়ে দিল। একদম মানে আমি বলবো যে একদম কেন্দ্রের সরকার একদম দায়িত্ব নিয়ে রাজ্য সরকারের মুখ পোড়া হচ্ছে বাঁচিয়ে দিল একদম নির্দিষ্টভাবে। এখন সঞ্জয় রায় শাস্তি পাবে। কত বড় বড় কথা! এরা বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত, এদের বিরুদ্ধে সাপ্লিমেন্টারি চার্জশিট হবে। সিবিআই নিজেদের সমস্ত আর্গুমেন্ট শেষ করে দিয়েছে, আগামীকাল হচ্ছে রায়। খুব সম্ভবত সঞ্জয় রায় ছাড়া আর কেউ কোনো শাস্তি পাবে না। তাহলে যে বৃহত্তর ষড়যন্ত্রের কথা গোটা রাজ্যের মানুষ, সুপ্রিম কোর্টে বলিনি তো, আচ্ছা শোনেন না, বলিনি তো, আমাদের বলতে দেন, আপনাকে বলো সুপ্রিম কোর্টে গিয়ে। আচ্ছা ঠিক আছে, আমাদের একটু বলতে দেন না। সব আপনি বলে দিলে তো মুশকিল। তাহলে আপনি আমার জায়গায় এসে বলে দেন, আমার পোডিয়ামে এসে। আরে সবার হয়ে আপনি বললে তো ডাক্তারবাবু মুশকিল। লেট আস বি জেন্টলম্যান। আমি আপনার সময় বলিনি, আপনি আমার সময় বলবেন না। এই জেন্টলম্যানশিপটা আমার মনে হয় থাকা দরকার। তাহলে হচ্ছে গিয়ে এই বৃহত্তর ষড়যন্ত্রে এই এত কিছু গল্প সমস্ত কিছু জলে চলে গেল। আর এটাও সবাইকে মনে রাখতে হবে, আরজিকর আন্দোলনের সময় অভয়ার ন্যায় বিচারের সাথে সাথে আরও একটা দাবি ছিল, এই অভিক বিরূপাক্ষরা যে মেডিকেল কিটের সিন্ডিকেট তৈরি করেছে, এই জাল মেডিকেল কিট, এই হচ্ছে যে জিনিসগুলো ব্যবহার করা যায় না, যেগুলো মানুষের শরীরে প্রয়োগ করা বিপজ্জনক মারণদায়ক, সেইগুলোকে হচ্ছে মানুষের শরীরে প্রয়োগ করা, এইগুলোর বিরুদ্ধেও কিন্তু আন্দোলনে ডাক্তারবাবুরা নেমেছিলেন। আজকে দেখা যাচ্ছে এই ধরনের মেডিকেল কিট, এই ধরনের জাল স্যালাইন তার জন্য মানুষের মৃত্যু অবধি ঘটছে। আমার আর একটা বিরতির সময় হয়ে গেছে। বিরতির পর সবার কাছে আমি যে প্রশ্ন নিয়ে আসবো, এক একটা ঘটনা সামনে আসছে, তথ্য, নানা রকম তথ্য, কোনোটা পরস্পর বিরোধী, কোনোটা একেবারে ঠোস তথ্য সামনে আসছে, এবং সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ রয়েছে যে তাহলে আমরা যেখানে চিকিৎসা করতে যাব, যাদের কাছে চিকিৎসা করতে যাব, এত এত ফাঁকফোকর, এইসব ফাঁকফোকর আদৌ সত্যি বা সত্যি নয়? যদি সত্যি হয়, ভরাটের দায় কার? দায়ে ঠেলাঠেলি, কাদা ছোড়াছুড়ি, এই সমস্ত জারি হচ্ছে, কিন্তু মামনি রুই দাসের মতন সাধারণ মানুষ যারা, তারা কোথায় যাবে? তাহলে ফিরছি বিরতির পর। আমি চারজনের কাছেই একই প্রশ্ন রাখছি। আরজি করে একাধিক তথ্য, একাধিক সন্দেহ, একাধিক ফাঁকফোকর, সেটা পুলিশ থেকে শুরু করে সিবিআই, শিয়ালদা কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্টে চলে গেল, তারপর কি হলো আমরা জানি না। প্রশ্নই রয়ে গেল। মেদিনীপুর মেডিকেলে স্যালাইন নিয়ে এত কিছু, 2015 সাল রাজ্য সরকারের বিরুদ্ধে একই অভিযোগ, পাল্টা চিকিৎসকদের গাফিলতির অভিযোগ। আমরা এটাও জানি না কোন সত্যি সামনে আসবে। গুলিয়ে যাচ্ছে সব কিছু, ক্রমশ গুলিয়ে যাচ্ছে সব কিছু। আর মামনি রুই দাসের মতন যারা সাধারণ মানুষ, যারা আদ্যপান্ত এই সরকারি চিকিৎসার, সরকারি পরিষেবার ওপরে, এই ডাক্তারবাবুদের ওপর নির্ভরশীল, তারা নেই হয়ে যাচ্ছেন স্রেফ। তাহলে আমরা বিশ্বাস করব কাকে, ভরসা করব কাকে? অতনুকে দিয়ে শুরু করি। দেখো সব্যরাজি, তোমার এই প্রোগ্রামে এসে আমি আগেও বলেছিলাম যে এই রাজ্যের বেশিরভাগ মানুষ হচ্ছে এখনও সরকারি পরিষেবার উপরে নির্ভর করে থাকেন, বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে। আমি তৃণমূলকে সমর্থন করি বা না করি সরকারি চিকিৎসা, কারণ স্বাভাবিক আমি একটা সাধারণ ঘরের ছেলে, আমার তো চোখের পিছুটি হলে দুবাই হয়ে আমেরিকায় গিয়ে চোখ সারানোর মতো সেরকম ভাইপো তো আমি নই। কাজে খুব স্বাভাবিকভাবে আমাকে সরকারি চিকিৎসার উপর নির্ভর করতে হবে। কিন্তু সরকারি চিকিৎসা অবস্থায় যখন দুর্নীতি হবে, এই সাধারণ মানুষ, এই মামনিদের মতো মানুষরা, তোমাদের মনে রাখতে হবে, এই ধরনের সাধারণ মানুষরা হচ্ছে রোদে পুড়ে ঘামে ভিজে দাঁড়িয়ে ভোট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসিয়েছেন। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেই সরকারের আকাশ ছোঁয়া দুর্নীতি, এই সমস্ত দুর্নীতিগ্রস্ত কোম্পানিদের থেকে, ভেজাল কোম্পানিদের থেকে লাখ লাখ কোটি 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 টাকা কাটমানি, যার দায় হচ্ছে মামনিদেরকে নিজের প্রাণ দিয়ে দিতে হচ্ছে। গুলিয়ে দেওয়ার কাজটা ওদিকেও করে, সমস্ত জায়গায় দুর্নীতি এনে সমস্ত জলকে ঘোলা করেছে রাজ্য সরকার। বিশ্বজিৎ দা,
দেখো, যখন কোনো সরকারে থাকে তাদের বিভিন্ন ক্ষেত্রে কোনো গলদ থাকলে তার তদন্ত হওয়া প্রয়োজন, এবং আমরা বাম জামানায় মেডিকেল কিট কেলেঙ্কারির কথাও জানি, তার কিন্তু সঠিক তদন্ত এবং কিছু হয়নি। আর আরজিকর কাণ্ডের ক্ষেত্রে আমার মনে পড়ছে রক্তমাখা গ্লাভসের কথা, আমার মনে পড়ছে 150 গ্রাম সিমেন্টসের কথা, আমার মনে পড়ছে বিভিন্ন ক্ষেত্রে মেগা ব্রেকিংয়ের কথা। সেগুলো আজকে কিন্তু মিথ হয়ে গেল, রিয়ালিটি পরবর্তীকালে প্রমাণ করলো এগুলো ঠিক নয়। অথচ যেটা সবাই চেয়েছে, কোনো রাজনৈতিক দল নিরপেক্ষভাবে যারা অভিযুক্ত তার শাস্তি হোক, তদন্ত হোক, বিচার হোক, কারণ এরকম ঘৃণ্য জঘন্য ঘটনা সমাজের ক্ষেত্রে যাতে দ্বিতীয়বার না হয়, সেই কারণে একটা নাগরিক আন্দোলন গড়ে উঠেছিল। আরজিকর যদি সঠিক তদন্ত করে শাস্তি দিতে পারে, শাস্তি ঘোষণা করতে পারে, আমরা কালকে তাকিয়ে আছি তার দিকে, তাহলে অন্তত এই দুর্নীতির যে একটা চক্র, যে কারণে তাকে খুন করা হলো, সঠিক ঘটনা কি সাধারণ মানুষ জানতে পারবে, যার দিকে তাকিয়ে আছে। ডক্টর বিশ্বাস, এগুলো পুরোপুরি মানে মানুষের নজর ঘোরানোর ব্যাপার, পুরোপুরি মানুষের নজর ঘোরানো চক্র। সে আমরা দেখেছি অভয়ার তাড়াতাড়ি দাও করে দেওয়া, তাকে প্রোটেকশন দেওয়া, আর যাদের প্রোটেকশন দেওয়া তাদের মধ্যেই কাউকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে দেখানো, যারা ওখানে ওই সময় সেমিনার রুমে ছিল, তারাই এখন মেডিকেল কাউন্সিলে আছে, এবং তারাই আবার মেডিকেল কাউন্সিল থেকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ফরমান জারি করছে। তারা দেখছি এরা শুধু যে কোনো হোক জিনিসটাকে গুলিয়ে অন্যদিকে ডাইভার্ট করে। ডক্টর বিশ্বাস, সাধারণ মানুষও তো কনফিউজ যে নজর ঘোরাচ্ছে কারা। প্রথম কথা, যদি সঞ্জয় রায় একমাত্র দোষী হয় তাহলে সেটা কলকাতা পুলিশই গ্রেপ্তার করে ফেলেছিল, তাহলে তো হইচইয়ের দরকার কি ছিল? এই বিরূপাক্ষ অভিজ্ঞদের কথা বলছেন, আদালতে ধাক্কা খেয়ে তারপর আবার তারা যথাস্থানেই রয়েছেন। সাধারণ মানুষ তো প্রশ্ন করবেন যে তাহলে আমরা বিশ্বাসটা করব কাকে? সেটাই এখন আর আমার মতো বলে ডাক্তারদের এখন আর আমি স্পেশালি চিন্তা ভাবনা করছি ডাক্তারি ছেড়ে দিয়ে সব পুরি বিক্রি করার প্ল্যান করছি আমি। কারণ এই রাজ্যে আর ডাক্তারি করে লাভ নেই। এরকম ভাবে এই অ্যাটমসফিয়ারে, এই পরিস্থিতির মধ্যে ডাক্তারি করে কোনো কিছু হবে না। ওই চপমুড়ি শিল্পই আমাদের ভাগ্যে আছে। ওই চপমুড়ি বিক্রি করায় আমাদের শ্রেয়, বা কাশ্মীরের বালিশ তৈরি করায় আমাদের এখন করতে হবে। আমার মনে হয় না এ রাজ্যে ডাক্তারি করে কিছু হবে। এ রাজ্যে কোনো কিছু নেই। এ রাজ্যে ভবিষ্যৎ অন্ধকার। যে রাজ্যে এইভাবে ডাইভার্ট করে দিচ্ছে, এই হেলথ সেক্রেটারির মতন খারাপ লোক কেউ নেই। এই স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ আমরা চেয়েছিলাম বলে আজকে এরকম ভিনডিকটিভ অ্যাটিটিউড প্রত্যেকটা ক্ষেত্রে। এই যে আপনি দেখুন, এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি সার্টিফিকেট কি লিখেছে, is hereby declared competent and authorized to practice medicine, surgery and midwifery. এটা হচ্ছে এমবিবিএস সার্টিফিকেট। না, আমি বুঝতে পেরেছি ডক্টর বিশ্বাস, আপনার খারাপ লাগাটা আমি বুঝতে পারছি। আমি এই জায়গা থেকে আমি ডাক্তাররা আজকে জুনিয়র ডাক্তারদের এগেইনস্টে ওরা কেস দিচ্ছে। এই জুনিয়র ডাক্তাররা শিখবে কি করে? এরা কিভাবে শিখবে? আমরা ডাক্তারি এই লেভেলে কি করে আসলাম? আমরা আমাদের সিনিয়রদের কাছে শিখে ওদের সাথে থেকে তারপরে আমরা নিজেরা ইন্ডিপেন্ডেন্টলি যতক্ষণ করতে পারছি ততক্ষণ নয়। আজকে এরা ইন্ডিপেন্ডেন্টলি করতে গেলে যদি এদের বিরুদ্ধে কেস দেওয়া হয়, যদি এদের এটাকে ডিরেকশন অফ ডিউটি ধরা হয়, তাহলে ডাক্তারি জিনিস তো অন্য লেভেলে। এখানে 9 to 5 জিনিস নয়, এটা ট্রেনিংটা আলাদা রকমের। এখানে হাতে ধরে ট্রেনিং হয়, তারপর নিজেকে ইন্ডিপেন্ডেন্টলি জিনিসটা করতে হয়। ডাক্তারি শাস্ত্রটা এত সহজ নয়, এত সহজ নয়। আমি একদমই ডক্টর বিশ্বাস বুঝতে পারছি। আমি এই জায়গা থেকেই তন্ময়দাকে দিয়ে শেষ করব। তন্ময়দা, যদি এই পরিস্থিতি হয়, প্রথম কথা এটা তো অস্বীকার করে লাভ নেই, একটা সময় অনেক সময় চিকিৎসার গাফিলতির অভিযোগ উঠেছে, না হাসপাতাল ভাঙচুর হয়েছে, পাল্টা জুনিয়র ডাক্তাররা পথে নেমেছে, ডাক্তারদের বিরুদ্ধে মানুষের একটা ক্ষোভ ছিল। কোভিডের সময় সেটা বদলেছে, আরজি করার পরে পরিস্থিতি অন্যরকম। এখন যদি ডাক্তার বিশ্বাসের মতন চিকিৎসকরা এটা বলেন যে এখানে ডাক্তারি পরিস্থিতি নেই, সরকার বলে যে চিকিৎসকদের এই গাফিলতি হচ্ছে, এই টানাপোড়েন, তন্ময়দা আমরা সাধারণ মানুষ তো এই সব রাজনীতি চাইছি না, আমরা চাইছি একটা সুস্থ পরিবেশে আমরা যাব, আমাদের চিকিৎসাটুকু হোক। মানে আমরা কাদের কাছে যাব বলুন? তোমার কথার একটাই উত্তর খুব সহজভাবে বলবো যে তোমরাও তাহলে মানুষকে বলো যে এই সরকারটাকে ওই নবান্ন থেকে নামিয়ে গঙ্গায় বিসর্জন দিতে, এই সরকারটাকে তুলে ফেলে দিতে, সেটাই হচ্ছে রাজ্যের মানুষের কাছে একমাত্র সমাধান।
এই সিআইডি তদন্তের উপরে রাজ্যের মানুষের কোনো ভরসা নেই। সরকার যা বলে রাজ্যের মানুষ মনে করে মিথ্যা বলছে। মানুষ বিশ্বাস করে আরজি কর কাণ্ডে প্রথম 5 দিনে এই সরকারি সাক্ষ্য প্রমাণ লোপাট করেছে, সেটা প্রত্যেকটা মানুষ বিশ্বাস করে। সুতরাং বলবে না যে মানুষ হচ্ছে ধন্দে পড়ে গেছে, মানুষ কিছু বুঝছে না। শুধুমাত্র সবাইকে একত্রিত হয়ে এই সরকারকে সরিয়ে দেওয়ার জন্যে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। এই সরকার সরে গেলে পশ্চিমবঙ্গে আবার ভালো দিন ফিরে আসবে। বিজেপি ক্ষমতায় আসলে আমি বলে গেলাম সেই দিন ফেরত আনবো আমরা। অতনু, ছোট করে। এখন বিজেপি ক্ষমতায় আসলে কি হয় এটা দেশের মানুষ টের পাচ্ছেন, সারা দেশের মানুষ দেখছেন কোথায় দেশের টোটাল সারা দেশের স্বাস্থ্য ব্যবস্থার কি গতি। কিন্তু আজকের যা টপিক, সেই টপিকের জায়গাটা খুব পরিষ্কার, একদম নির্দিষ্টভাবে রাজ্যের। তুমি দেখো এই কদিনের মধ্যে যে কটা গন্ডগোল হয়েছে, সমস্ত কটা গন্ডগোল দপ্তরের মাথায় একজন, একদম নির্দিষ্টভাবে স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, দুজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে হবে। আচ্ছা বিশ্বজিৎ দা, খুব সংক্ষেপে। তন্ময় দ্বারা এবং বিরোধীরা যখন টিভি চ্যানেলে আসেন সেটাই রাজনীতির ক্ষেত্র হয়ে ওঠে, বিষয়ের বাইরে রাজনীতির কথা বলেন, আর যাদের বিরুদ্ধে বলেন সেই শাসক দল রাজনীতি করেন ব্যালট বক্সে। এই হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতি। বিষয়কে বিশ্লেষণ না করে আমরা রাজনীতি দিয়ে সব কিছু দেখি। যতক্ষণ না সুশাসন প্রতিষ্ঠা হচ্ছে, যে রঙেরই সরকার আসুক না কেন, আমাদের অপেক্ষা করতে হবে স্বচ্ছতার জন্য। একদমই বিশ্বজিৎ, অনেক ধন্যবাদ। প্রত্যেককে অনেক ধন্যবাদ। রাজনীতির মতো চলুক, কিন্তু আমরা চাই একটা সুন্দর স্বাস্থ্য ব্যবস্থা, আমরা যাদের উপর নির্ভর করতে পারি, ভরসা করতে পারি। মেদিনীপুর মেডিকেলের পরিস্থিতি কোন দিকে গড়ায়, জল কোন দিকে গড়ায়, অবশ্যই নজর থাকবে। এবং নজর থাকবে আগামীকাল আরজি কর রায়ের দিকে। সকাল থেকে সব খবর জানতে দেখতে থাকুন জি 24 ঘন্টা।